তারেক রহমান। তারেক রহমানের বিরোচিত প্রত্যাবর্তন, 17 বছরের নির্বাসিত জীবনের অবসান, ষড়যন্ত্র মোকাবিলা করে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান। We have a plan for the people and for the country. ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। ইতিহাসের সাক্ষী হতে জনসমুদ্র ঢাকার রাজপথ, হৃদয় নিংড়ানো ভালোবাসায় সিক্ত হলেন তারেক রহমান, কর্মী সমর্থকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। আমাদের মাঝে আমাদের নেতা ফিরে আসছে, ঈদের চেয়ে আনন্দ বেশি। আমাদের ইতিহাস এবং স্মরণীয় হয়ে থাকবে 25শে ডিসেম্বর। শেষ মুহূর্তে কলেবর বাড়তে পারে 8 দলীয় জোটের, আসন সমঝোতায় জামাতে ইসলামী আন্দোলনের সঙ্গী হতে পারে এনসিপি, 2-1 দিনের মধ্যে চূড়ান্ত ঘোষণা। অনলাইনে টিকিট এজেন্ট নিয়োগের ফাঁদে নিঃস্ব অনেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এজেন্সির বিরুদ্ধে, নেতিবাচক প্রভাব পড়ছে দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে। এবং সমবেত প্রার্থনা, নানা আচারে সারা দেশে বড়দিন উদযাপন, গির্জায় গির্জায় উৎসবমুখর পরিবেশ, বিশ্বব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি বর্ণিল সাংস্কৃতিক আয়োজন। সকালের সময় সঙ্গে আছি আমি মালিহা সুরওয়ার। দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তনের সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরির কথা জানিয়ে তারেক রহমান বলেছেন, আই হ্যাভ আ প্ল্যান। এই পরিকল্পনা বাস্তবায়নে দেশবাসীর সহযোগিতা চেয়েছেন তিনি। জুলাই 36 এক্সপ্রেসওয়েতে ঐতিহাসিক গণসংবর্ধনা অনুষ্ঠানে নিরাপদ ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ার কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আহ্বান জানান যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার। তারেক রহমান, তারেক রহমান। যেই মাটি মানুষকে ছেড়ে 1.5 যুগ ছিলেন বিলেতে, দেশে ফিরে প্রথমেই তাদের সান্নিধ্য পেতে জুলাই 36 এক্সপ্রেসওয়ের সংবর্ধনা মঞ্চে ছুটে যান তারেক রহমান। রহমান, তারেক। মঞ্চে উঠতেই প্রিয় নেতাকে অভিবাদন জানান লাখো নেতাকর্মী। 2 হাত প্রসারিত করে সেই অভিবাদনের জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারেক রহমান। তার এই প্রত্যাবর্তন শুধু আবেগের নয়, গণমানুষের আকাঙ্ক্ষা ও গণতন্ত্রের যাত্রায় এ যেন শুভ সূচনা। তাই তো 17 বছর পর দেশের মাটিতে দেয়া প্রথম বক্তব্যে জানালেন পরিকল্পনার কথা, দেখালেন পরিবর্তনের স্বপ্ন। We have a plan. We have a plan for the people and for the country. আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যদি সেই প্ল্যান, সেই কার্যক্রম, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয়, প্রিয় ভাই বোনেরা, এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছেন, এই সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। গুপ্তচররা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। বলেন, আধিপত্যবাদীরা ষড়যন্ত্র করলেও যে কোনো মূল্যে ধরে রাখতে হবে দেশের শান্তি শৃঙ্খলা। যে কোনো উস্কানির মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই। আধিপত্যবাদ শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে। আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মের যে সদস্যরা আছেন, আপনারাই আগামী দিন দেশকে নেতৃত্ব দেবেন, দেশকে গড়ে তুলবেন। এই দায়িত্ব তরুণ প্রজন্মের সদস্যদেরকে আজ গ্রহণ করতে হবে, যাতে করে এই দেশকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি। নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে পাশে চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবে, আমরা সকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ন্যায়পরায়ণতা, সেই ন্যায়পরায়ণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব। আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব, যেখানে আমরা সকলে মিলে কাজ করব, যেখানে আমরা সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব।
তারেক রহমান তার দেশে ফেরাকে স্মরণীয় করে রাখার জন্য বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান। আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আমাকে এইভাবে বরণ করে নেওয়ার জন্য। 1.5 যুগেরও বেশি সময় পর দেশে ফিরে সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি এই ভালোবাসার প্রতিদান দিতে চান, তাই গণতন্ত্র দেশের মানুষের প্রত্যাশিত বাংলাদেশ ফিরে দিতে সাধারণ মানুষের পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও সহযোগিতা প্রত্যাশা করেন তারেক রহমান। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। দেশে ফিরে জনসমুদ্রের ভালোবাসায় সিক্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পথে পথে অভিবাদন জানান লাখো মানুষ। বিমানবন্দর থেকে জুলাই 36 এক্সপ্রেসওয়ে বাস যাত্রায় এতটুকু পথ পাড়ি দিতে লাগে 3.25 ঘন্টার বেশি। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে বাঁধভাঙা উচ্ছ্বাস প্রকাশ করেন নেতাকর্মীরাও। ঐতিহাসিক প্রত্যাবর্তনে দীর্ঘ অপেক্ষা আর সব জল্পনার অবসান। প্রায় 1.5 যুগ পর স্বদেশের মাটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমান অবতরণের প্রায় 1 ঘন্টা পর বেলা 12:30টার দিকে বের হন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। সবার আগে বাংলাদেশ লেখা লাল সবুজ আবরণের বুলেট প্রুফ বাসে চড়েন দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে। গাড়িবহর ঘিরে নজিরবিহীন নিরাপত্তা বলয়। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব সহ সব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভিআইপি গেট পেরিয়ে উত্তরা জসিমউদ্দিন মোড় থেকে ইউ টার্ন নিয়ে বিমানবন্দর সড়ক কুড়িল ফ্লাইওভার হয়ে তারেক রহমান যখন সংবর্ধনা মঞ্চের উদ্দেশ্যে পথে পথে রাস্তার দুধারে তখন অগণিত মানুষের বাঁধ ভাঙা ঢল। জনসমুদ্রে স্লোগান, প্লেকার্ডে স্বাগত বার্তা। বাস থেকে হাত নেড়ে লাখো জনতাকে অভিবাদনের জবাব দেন তারেক রহমানও। উচ্ছ্বাস আর প্রত্যাশার কথা জানান জনসাধারণ। জাতি নেতৃত্ব শূন্য বাংলাদেশ, আমরা একটি সুযোগ্য নেতা আজকে আমরা পেয়েছি, যার জন্য আমরা আসলে খুশি। ঈদের চেয়ে আনন্দ বেশি। আমাদের যে নেতাকর্মীরা তারা উজ্জীবিত হয়েছেন। আমরা সবাই খুশি, আনন্দে আত্মহারা। আমাদের মাঝে আমাদের নেতা ফিরে আসছে। মানুষের এত আনন্দ, এত ভালোবাসা আমাদের ইতিহাস এবং স্মরণীয় হয়ে থাকবে 25শে ডিসেম্বর। জনতার অবিরাম স্রোতধারায় মিশে 3.25 ঘন্টার বাস যাত্রা শেষে সংবর্ধনা মঞ্চে পৌঁছান তারেক রহমান। ঘড়ির কাঁটায় তখন পেরিয়ে গেছে বিকেল 3:45। হর্ষধ্বনি, স্লোগান মিছিলে তাকে বরণ করে নেন লাখ লাখ মানুষ। গণসংবর্ধনা অনুষ্ঠান শেষে চিকিৎসাধীন মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এফআর কেয়ার হাসপাতালে যান তারেক রহমান। আলাদাভাবে আসেন স্ত্রী ও কন্যা। বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ নেন তারা। পরে সপরিবারে গুলশানের বাসায় যান তারেক রহমান। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ 17 বছরে নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দর থেকে বেরিয়ে মাটিতে খালি পায়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তিনি। পরম মমতায় স্পর্শ করেন দেশের মাটি। বিমানবন্দর থেকে সংবর্ধনা স্থলে পৌঁছাতে সিক্ত হন লাখো মানুষের ভালোবাসায়। পরে নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশ্যে দেয়া ভাষণে নতুন বাংলাদেশের রূপরেখা ও স্বপ্নের কথা জানান। সেখান থেকে মাকে দেখতে এভার কেয়ার হাসপাতালে যান তারেক রহমান। পরে গুলশানে নিজ বাসভবনে গিয়ে শেষ হয় ঐতিহাসিক যাত্রা। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত 12:36 তারেক রহমানকে বহনকারী ড্রিমলাইনার বিজি 202 উড়োজাহাজটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। 25 ডিসেম্বর সকাল 9:55 সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। কিছু সময় যাত্রা বিরতির পর বেলা 11:12 ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে 11:40 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তারেক রহমানকে স্বাগত জানান দলের নেতারা। পরে তারেক রহমানকে ফুলের মালা দিয়ে বরণ করেন তার শাশুড়ি। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান এবং দেশে থাকা পরিবারের অন্য সদস্যরা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে মুঠোফোনে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় 1.5 যুগ পর স্বদেশে ফিরে বিমানবন্দরের সামনে একটি বাগানে খালি পায়ে দাঁড়ান তারেক রহমান। পরম মমতায় মাটি স্পর্শ করেন।
বেলা 12:35 বিমানবন্দর থেকে একটি লাল সবুজ রঙের বিশেষ বাসে ওঠেন তারেক রহমান। মাত্র 4 কিলোমিটার দূরত্বে পূর্বাচলে 36 জুলাই এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকার গণসংবর্ধনা মঞ্চে পৌঁছাতে তার সময় লাগে 195 মিনিট। এই পথ অতিক্রম করতে সিক্ত হন লাখো মানুষের ভালোবাসায়। বিকাল 3:51 গণসংবর্ধনা মঞ্চে ওঠেন তারেক রহমান। 2 হাত প্রসারিত করে অভিবাদন জানান আগত লাখ লাখ নেতাকর্মীকে। 3:57 দেশ ও জাতির উদ্দেশ্যে ভাষণ শুরু করেন তারেক রহমান। ভবিষ্যৎ পরিকল্পনা ও দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে জনসমুদ্রে দাঁড়িয়ে আবেগ ঘন কণ্ঠে তিনি তুলে ধরেন এক নিরাপদ ও বৈষম্যহীন বাংলাদেশের চিত্র, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত হবে। আপনারাই আগামী দিন দেশকে নেতৃত্ব দিবেন, দেশকে গড়ে তুলবেন। এই দায়িত্ব তরুণ প্রজন্মের সদস্যদেরকে আজ গ্রহণ করতে হবে, যাতে করে এই দেশকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি। সকলে মিলে কাজ করব, যেখানে আমরা সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব। তারেক রহমান বলেন, আই হ্যাভ এ প্ল্যান। আপনাদের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি। বক্তব্য শেষে 4:27 দিকে তিনি রওনা হন এভার কেয়ার হাসপাতালে। 1 মাসেরও বেশি সময় ধরে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়াকে দেখতে সন্ধ্যা 5:52 দিকে সেখানে পৌঁছান তিনি। হাসপাতালে প্রায় 1.5 ঘন্টা অবস্থান করে গুলশানের উদ্দেশ্যে রওনা দেন। সন্ধ্যা 7:34 গুলশান এভিনিউর 196 নম্বর বাড়ির উদ্দেশ্যে এভার কেয়ার হাসপাতাল ছাড়েন তারেক রহমান। এরই মধ্য দিয়ে লন্ডন থেকে গুলশান পর্যন্ত তারেক রহমানের 21 ঘন্টার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন সম্পন্ন হয়। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। আজ জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে স্মৃতিসৌধে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। তারেক রহমানকে দেখার জন্য স্মৃতিসৌধগামী মহাসড়কে অবস্থান নেওয়ার কথা জানান বিএনপি নেতাকর্মীরা। 17 বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি। এরই মধ্যে জাতীয় স্মৃতিসৌধে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জুমার নামাজে পরে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। সেই উপলক্ষে গণপূর্ত অধিদপ্তর কর্তৃক স্মৃতিসৌধ পরিষ্কার পরিচ্ছন্ন কাজ সম্পন্ন হয়েছে। তারেক রহমানের আগমন উপলক্ষে সাভারে বইছে উৎসবের আমেজ। বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন। এখানে আসবেন সেই প্রস্তুতির জন্য আমরা সবাই অধিক আগ্রহে আজ আমরা এখানে দাঁড়িয়ে আছি। অধীর আগ্রহে জাতীয় স্মৃতিসৌধে অপেক্ষমান। সব দল মিলে আমরা একত্রিতভাবে সর্বোচ্চ লোক উপস্থিত থাকব। এদিকে তারেক রহমানের আগমন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ ও এর আশপাশের এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তা যেন কোনো ধরনের বিঘ্নিত না হয়, এই নিরাপত্তা বিঘ্নিত হওয়ার বিষয়টা আমরা দেখভাল করছি। শুক্রবার সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকায় 50,000-এর বেশি মানুষের গণজমায়েতের আশায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের। সময় সংবাদ, সাভার। বিস্তারিত জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোজাফফর হোসাইন জয়। সরাসরি যাচ্ছি তার কাছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের পর একদিন পরেই কিন্তু সাভার স্মৃতিসৌধে আজ বাদ জুমা কিন্তু সৌধ চত্বরের যে মূল বেদি রয়েছে সেখানে তারেক রহমানের 20 সেনানীদের শ্রদ্ধার্ঘ্য নিবেদনের কথা রয়েছে। এ উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে কিন্তু আমরা সকাল থেকে দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনী সহ সকল প্রকারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মূলত 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যারা শাহাদাত বরণ করেছিলেন তাদের উদ্দেশ্যেই তার এই দ্বিতীয় দিনের সফরে তিনি মূলত জাতীয় স্মৃতিসৌধে আসার কথা রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণের পরেই তিনি বাদ জুমা সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা দিবেন। এই উপলক্ষে কিন্তু আমরা কালকে থেকেই দেখেছি মানুষের উৎসব মুখর অবস্থা এবং তারা কিন্তু সানন্দে তাকে গ্রহণ করছেন এবং অনেকে এক নজর দেখার জন্য সড়ক মহাসড়ক সহ স্মৃতিসৌধের আশপাশে অবস্থান নেবেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে বিএনপি নেতাকর্মী সহ অসংখ্য মানুষ কিন্তু এই তারেক রহমানের আগমন উপলক্ষে কিন্তু সৌধ মিনার চত্বরে জমায়েত হবেন। আমাদেরকে
বিএনপি অঙ্গ সংগঠন নেতৃবৃন্দের সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রায় 50 থেকে 70 হাজারের মতো মানুষ এখানে জমায়েত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ উপলক্ষে কিন্তু সকাল থেকেই আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সৌধ চত্বর সহ মূল বেদির কাছেও আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দণ্ডায়মান রয়েছেন এবং তারা সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করেছেন। মূলত সাভার জাতীয় স্মৃতিসৌধে যে মূল বেদি তার আশপাশ এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। একই সাথে কিন্তু স্মৃতিসৌধ চত্বরকে আবার নতুন করে ধুয়ে মুছে পরিষ্কার করে এবং পরিচ্ছন্ন করে সাজিয়ে তোলা হয়েছে। বলা হচ্ছে যে মূলত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পুত্র, যার শরীরে স্বাধীনতার রক্ত বহমান, তিনি মূলত সৌধ মিনারে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন এবং একই সাথে কিন্তু সে উপলক্ষে কিন্তু সাভারের নেতাকর্মীদের মধ্যে যেমন উৎসব বইছে, তেমনি কিন্তু সৌধ চত্বরে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করে প্রস্তুত করা হয়েছে এবং সাভার জাতীয় স্মৃতিসৌধ কিন্তু এই মুহূর্তে তারেক রহমানের আগমনের অপেক্ষায় রয়েছে এবং সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। একই সাথে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। আমরা সকালে দেখেছি অনেক মানুষজন কিন্তু সৌধমুখী হচ্ছেন এবং তারা সৌধ চত্বরের বাইরে দাঁড়িয়ে আছে। তো সাভার জাতীয় স্মৃতিসৌধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 15 আসনের প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আগারগাঁওয়ের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আব্দুর রহমান মুসা, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য জিয়াউল হাসান এবং মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য শাহ আলম তুহিন। শেষ মুহূর্তে কলেবর বাড়তে পারে 8 দলীয় জোটের। জামায়াতে ইসলামী আন্দোলন সহ আসন সমঝোতা হতে যাওয়া দলগুলোর সঙ্গী হবে এনসিপি, এমনটাই বলছেন 8 দলের নেতারা। তবে চূড়ান্ত ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে আরও 2-1 দিন। মনোনয়ন উত্তোলনের শেষ দিন পর্যন্ত সমঝোতা না হলে প্রত্যাহারের আগেই দলগুলোর মধ্যে আসন সমঝোতা হবে বলে জানান নেতারা। বিস্তারিত শফিক মুন্সির প্রতিবেদনে। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিবাদের সঙ্গে জড়িত অপরাধীদের বিচার এবং নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা দাবিতে গত সেপ্টেম্বর থেকে রাজপথে সরব ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াত, খেলাফত মজলিস সহ 8 দল। আন্দোলনের ঐক্যকে নির্বাচনের মাঠে কাজে লাগাতে দলগুলোর মধ্যে আসন ভিত্তিক সমঝোতা প্রায় চূড়ান্ত। 2-1 দিনের মধ্যে এ সংক্রান্ত ঘোষণা আসার কথা থাকলেও শেষ মুহূর্তে সিদ্ধান্তে আসছে পরিবর্তন। 8 দলের নেতারা বলছেন এনসিপি সহ আরো কয়েকটি দল তাদের সঙ্গে নির্বাচনী আসন সমঝোতায় ইচ্ছুক। এসব দলের আগ্রহের বিষয়টিকে গুরুত্ব দিয়ে 8 দলের মধ্যে বিস্তৃত হয়েছে আলোচনা। অনেক দলের সাথেই আমাদের আলোচনা হচ্ছে, এক্ষেত্রে এনসিপিরও সাথে যোগাযোগ আছে। একটা চূড়ান্ত পর্যায়ের দিকে আমরা যাচ্ছি। এনসিপি সহ আরও 2টা পার্টি তারা আসলে আমি এটাকে পজিটিভলি দেখি, কারণ এতে করে আমাদের এই প্ল্যাটফর্মটা বড় হলো। নতুন দলগুলোর জন্য যে কোনো ছাড় দিতে প্রস্তুত আছে জানিয়ে 8 দলের নেতারা বলেন, অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে এই ঐক্যবদ্ধ জোটকে আগামী সংসদে পাঠাবে ইসলামপ্রিয় জনগণ। তারা যদি আসে সেক্ষেত্রেও আমাদের আসন যদি একটু কমও হয়, এতে আমরা অসন্তুষ্ট না, বরং আমি মনে করি যে প্ল্যাটফর্ম বড় হলে আমরা ইলেকশনে ভালো ফলাফল করতে পারবো। সেক্ষেত্রে আমাদের ছাড় দেওয়ার মনোভাব আছে। আমরা গণতান্ত্রিক এবং দেশপ্রেমিক ইসলামী শক্তি সবাইকে ইনক্লুড করেই আমরা জুলাই সনদের যে সংস্কার হানা ভোট আছে এটাকে বিজয় করা এবং যার আসনে বিজয়ী প্রার্থীকে পার্লামেন্টে নিয়ে এসে সরকার গঠন সহ পরবর্তী দেশ গড়ার কাজে আমরা মনোনিবেশ করব। নতুন জোটের চূড়ান্ত ঘোষণা 2-1 দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও জানান 8 দলের নেতারা। আজকে থেকে আরো 2-1 দিনের মধ্যেই আলোচনাগুলো ফাইনাল হবে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।
ঢাকা 14 আসন রাজধানীর প্রবেশদ্বার হলেও দুর্ভোগী যেন নিত্যসঙ্গী। যানজট, গ্যাস, মাদকসহ নানা সংকটে এই এলাকার বাসিন্দারা। এই আসনে বিএনপির টিকিট পেয়েছেন সানজিদা ইসলাম তুলি আর জামায়াতের কাণ্ডারি ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান। গুমের শিকার দুই প্রার্থীর মধ্যে মূল লড়াই হবে বলে মনে করেন অনেক ভোটার। তরুণদের প্রত্যাশা, নির্বাচনের পরও যেন দেখা মেলে জনপ্রতিনিধির। শুধু আশ্বাস নয়, কর্মসংস্থান, নিরাপত্তা আর বাস্তব উন্নয়নই চাওয়া এলাকাবাসী। ঢাকা 14 আসন ঘুরে নির্বাচনের প্রত্যাশার কথা জানাচ্ছেন সহকর্মী তানভীর হাসান মেঘ। ঢাকা উত্তর সিটির 7 থেকে 12 নম্বর ওয়ার্ড এবং সাভার উপজেলার কাউন্দিয়া ও বনগাঁও ইউনিয়ন নিয়ে গঠিত ঢাকা 14 আসন। ক্ষুদ্র ব্যবসা, পরিবহন, গার্মেন্টস, সরকারি বেসরকারি চাকরি এবং দিনমজুরির উপর নির্ভরশীল এই আসনের সাধারণ মানুষ। রাজধানীর প্রবেশদ্বার হিসেবে যোগাযোগের গুরুত্বপূর্ণ এই আসন। সড়কের যানজট, ফুটপাতে হকার, শিল্প কারখানায় শ্রমিকদের ব্যস্ততা আর আবাসিক এলাকার মধ্যবিত্ত মানুষের জীবন সংগ্রামী যেন এই এলাকার প্রতিদিনের চিত্র। ভোটাররা বলছেন এই আসনের সবচেয়ে বড় সমস্যা মাদকের ভয়াবহতা, যানজট ও ভেঙে পড়া খেলাধুলার অবকাঠামো, যার নেতিবাচক প্রভাব পড়েছে তরুণ সমাজে। তাদের প্রত্যাশা, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তারুণ্যবান্ধব প্রতিনিধি নির্বাচিত হবেন। এমন প্রার্থীকে ভোট দেওয়ার চেষ্টা করব যে অবশ্যই তারুণ্য বান্ধব। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে দলই ক্ষমতায় আসুক, সেই দল আমরা বিশেষ করে জোরালোভাবে জানাবো যে মাদক নিয়ে যাতে তারা কাজ করে। আমি প্রথমে যেটা চাবো সেটা একদম শিক্ষিত এবং সৎ আদর্শবান মানুষ চাই। অতিরিক্ত পরিমাণে ফুটপাত দখল হয়েছে, অতিরিক্ত পরিমাণে অটোরিকশা বাড়ছে, এগুলো কারণে আমরা রাস্তাঘাটে হাঁটতে পারি না। আমরা ব্রিজ চাই, ব্রিজ ছাড়া আমরা চলতে পারি না, আমাদের কাউন্টের অনেক অসুবিধা। এলাকা ভিত্তিক এই ড্রেনের সমস্যা, এই যে আমাদের এলাকায় গ্যাসের সমস্যা। এই আসনে আলোচনার কেন্দ্রে বিএনপির সানজিদা ইসলাম তুলি এবং জামায়াতের ব্যারিস্টার আরমান। নির্বাচনকে সামনে রেখে জামায়াতের কাণ্ডারি ভোটারদের আস্থা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ওয়াদা জনগণের প্রতি যে আমরা চাঁদাবাজি নির্মূল করব, মাদক ব্যবসাকে উচ্ছেদ করবো এবং কোনোভাবে মাদকের বিতরণ হতে দেব না, এবং দুর্নীতি রোধ করে স্বচ্ছভাবে আমরা জনগণকে তাদের যে প্রয়োজন, তাদের যে উন্নয়নের চাহিদা, তাদেরকে দূর করে আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। এই আসনে ভোটারদের সংখ্যা প্রায় 4 লাখ, এর মধ্যে নারী ও পুরুষ ভোটারের সংখ্যা প্রায় সমান। রাজধানীর গুরুত্বপূর্ণ এই আসনে ভোটারদের প্রত্যাশা একটাই, প্রতিশ্রুতি নয়, চান বাস্তবায়ন। উন্নয়ন আর নাগরিক সুবিধার প্রশ্নে কে কতটা বিশ্বাসযোগ্য তার রায় দেবে ব্যালট। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। মেহেরপুরের সরগরম নির্বাচনী মাঠ। ভোটারদের আকৃষ্ট করতে গণসংযোগ, শোডাউন, উঠান বৈঠক সহ নানামুখী কর্মসূচিতে ব্যস্ত বিএনপি, জামায়াত ও এনসিপির প্রার্থীরা। আর জনবান্ধব প্রতিনিধিকেই বেছে নেবেন বলছেন ভোটাররা। বেনিয়ামিনের তথ্য ও ছবিতে রিপোর্ট। দিন যতই ঘনিয়ে আসছে, নিজেদের অবস্থান শক্ত করতে মরিয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থীরা। পাড়া, মহল্লা, শহর, গ্রাম, রাস্তা ঘাট সহ সকল স্থানে ছড়িয়ে পড়েছে ভোটের হাওয়া। ভোটারদের মন জয় করতে নানা কৌশলে গণসংযোগ করছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে ভোটাররা চান সৎ, যোগ্য ও ভালো মানুষের নেতৃত্ব। যে এমপি হবে, সে এমপিটাও হইতে হবে মজবুত এবং ভালো। নারীরা বাইরে যাইতে গেলে সবকিছুর শিকার হতে হয়, লাঞ্ছনা পেতে হয়। আমাদের জেলায় নারী ভোটার বেশি, আমরা নারীদের সম্মান চাই। অবশ্যই যোগ্য প্রার্থীকে আমরা ভোটটা দেব, এজন্য আমরা ভোটার হয়েছি। প্রার্থীরা বলছেন মেহেরপুরে ভোটের মাঠের বড় লড়াই হবে বিএনপি ও জামাত প্রার্থীর মধ্যে। তবে নতুন দল হিসেবে নিজেদের গুছিয়ে নিতে মরিয়া এনসিপি প্রার্থীরাও। জয়ের ব্যাপারে বেশ আশাবাদী। মানুষের ভোটের অধিকারকে নিশ্চিত করতে হবে। আমরা ভোটের জন্য এতদিন সংগ্রাম করেছি, এবার নির্বাচনের মধ্যে দিয়ে গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠা আমরা করতে চাই। মাঠে নামার কারণে আমরা সর্বমহলে আমরা পৌঁছাতে পেরেছি এবং আমাদের গ্রহণযোগ্যতা আশা করি তাদের কাছে প্রমাণিত হয়েছে যে আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী আসলে আমরা পরিবর্তিত একটা বাংলাদেশ পাবো ইনশাআল্লাহ। এত উন্মাদনা মানুষের মধ্যে ধানের শীষের প্রতি, সেটা বলে বোঝানো যাবে না। গণজোয়ারের মতো অবস্থা,
এটা আমি বিশ্লেষণ করে পেয়েছি। ধানের শীষকে মানুষ এমনিই ভালোবাসতো, মূল্যায়ন করত। আগামীতে যদি আমরা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে পারি তাহলে দুর্নীতি, চাঁদাবাজি, তারপরে আপনার এই যে টেন্ডারবাজি এগুলো থাকবে না, মানুষ তাদের অধিকার ফিরে পাবে। বিভিন্ন জায়গায় কিন্তু প্রবীণ নবীন তরুণরা যুক্ত হচ্ছে আমাদের সাথে, যার ফলে আমরা আশা করি যদি আগামী ইলেকশন পর্যন্ত যদি ঠিকমতো প্রচারণা করতে পারি, ইনশাল্লাহ আমরা ভালো করব এবং জনগণের যে চাওয়া পাওয়ার একটা মেলবন্ধন ঘটাতে পারবো। নির্বাচনী সকল প্রস্তুতি চলছে বলে জানায় নির্বাচন অফিস। আমরা আশা করি যে আগামী 13 জাতীয় সংসদ নির্বাচন আমাদের কার্যক্রম অত্যন্ত সুন্দর সুষ্ঠুভাবে সফল আমরা করতে পারব। প্রস্তুত আছি আগামী নির্বাচনের জন্য। যে ধরনের যে নির্দেশনা আসুক আমরা সেটা কাটিয়ে ওঠার জন্য আমরা সক্ষমতা রাখি। মেহেরপুর জেলার 2টি সংসদীয় আসনে ভোটার রয়েছে 5,87,620 জন। বেনিয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। অনলাইনে টিকিট বিক্রি কিংবা এজেন্ট নিয়োগের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ কেবি এভিয়েশন ও প্রাইম ওয়ান এভিয়েশন এজেন্সির মালিক আবু বক্করের বিরুদ্ধে। ফাঁদে পড়ে নিঃস্ব অনেকে কোরিয়ার আদালতে, যার বিরুদ্ধে রয়েছে মামলা। দেশে চলা মামলা তদন্ত করছে সিআইডি। আবু বক্করের মতো গুটি কয়েক ব্যক্তির কর্মকাণ্ডে অস্বস্তিতে বাংলাদেশ কোরিয়া চেম্বার অফ কমার্সের দাবি, এতে নেতিবাচক প্রভাব পড়ছে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে। সাইফুল ইসলামের রিপোর্টে। এই সুযোগ কিন্তু অন্য কোনো এয়ারলাইন্সে এই রুটে নাই, একমাত্র এয়ার প্রিমিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন, অদৃশ্য এজেন্ট নিয়োগ, ঢাকা সিউল সিঙ্গেল বা আপডাউন বিমান টিকিটে মূল্য ছাড় দেওয়া সহ বিভিন্ন তথ্য প্রচার। বিদেশগামীদের টিকিট প্রয়োজন হলে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে ছবি, পাসপোর্ট নেওয়া সহ পুরো প্রক্রিয়ায় সম্পন্ন করা হয়। যে প্রক্রিয়ার ফাঁদে বহু মানুষ হারিয়েছেন অর্থ ও প্রবাসে যাওয়ার স্বপ্ন। বিপরীতে কোটি কোটি টাকা ঠিকই পকেটে ভরেছেন টিকিট বিক্রিকারী প্রতিষ্ঠান কেভি এভিয়েশন ও প্রাইম ওয়ান এভিয়েশনের স্বত্বাধিকারী আবু বক্কর সিদ্দিক। নিশ্চিত ভ্রমণের জন্য এখনই আমাদের কেভি এভিয়েশনের বিভিন্ন এজেন্টদের থেকে টিকিট ক্রয় করুন। ভুক্তভোগীদের অভিযোগ, আবু বক্কর কোরিয়া থাকলেও দেশে তার স্ত্রী ও সহযোগীরা কখনো টিকিট বিক্রির নামে, আবার কখনো এজেন্ট নিয়োগ দেওয়ার নামে প্রতারণা করছেন। আসার সময় সঠিক ডেটে আসতে পারি নাই, তারা ডেট আবার চেঞ্জ করে এবং সেই ডেটেও আমি আসতে পারি নাই। পরে আমি দ্বিগুণ টাকা দিয়ে অন্য এয়ারলাইন্সে টিকিট কেটে আমার আসতে হয়েছে। আমার টাকা ফেরত চাইছি যে আমাদের টাকা ফেরত দেন, তারপর সে বলছে দিবে বলতেছে আজকে 6 মাস হয়ে গেছে, টাকা ফেরত দেয় না। আমরা অনেক প্রবাসী তার কাছে টাকা পাবো। আবু বক্করের এজেন্সির ঠিকানা গেলে মেলেনি অফিসের অস্তিত্ব, তবে মিলেছে কোরিয়ান আদালতে তার নামে হওয়া মামলা ও মালয়েশিয়ায় জেল খাটার তথ্য। দেশীয় মামলা হয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে, যা তদন্ত করছে সিআইডি। প্রতারণা মামলা হওয়ার পরে ওই প্রতিষ্ঠানটাই চেঞ্জ হয়ে বন্ধ হয়ে গেছে। এখন বাদী দাবি হইল, বাদী পক্ষের যারা এটা ইউজ করে এখনো হয়তো ক্রাইম করে যাচ্ছে, যে বিভিন্ন নামে প্রাইম ওয়ান বা এরকম। আবু বক্করের মতো গুটি কয়েক ব্যক্তির জন্য কোরিয়া বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ছে, দাবি কোরিয়ান বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতির। এই ধরনের যদি কোনো বাঙালি যদি এটা করে থাকে, অবশ্যই কোরিয়া বাংলাদেশের ব্যবসায়িক শুধু না, ভবিষ্যতে যে আমাদের যে আরো বাংলাদেশ যে স্কিল ওয়ার্কফোর্স নেওয়ার যে চিন্তা ভাবনা, এগুলোর প্রতি খুব বাজে একটা ইম্প্যাক্ট হবে। বায়রার নেতারা মনে করেন এজেন্সির পাশাপাশি অনলাইনে প্রতারণা বন্ধে দায়িত্ব নিতে হবে সরকারকে। টিকিট দিচ্ছে, এয়ারপোর্টে গিয়ে ফেরত দিচ্ছে, এই প্রতারণাগুলোর শিকার হচ্ছে। অ্যাকশন হচ্ছে এই যে সোশ্যাল কমিউনিকেশনগুলোতে গভর্নমেন্টের যে মনিটরি সেল আছে, তারা এগুলো দেখুক, এগুলো দেখে তাদেরকে অ্যাকশনটা নেই। তবে আবু বক্করের সঙ্গে যোগাযোগ করা হলে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন তিনি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য, দক্ষিণ কোরিয়ায় প্রায় 50,000 বাংলাদেশি নাগরিক বাস করেন, যাদের মধ্যে বেশিরভাগই শ্রমিক হিসেবে কাজ করেন দেশটিতে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ঘন কুয়াশার কারণে পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে রাত 1টা থেকে ফেরি চলাচল বন্ধ। মাঝ নদীতে আটকা পড়েছে ছোট বড় 5টি ফেরি। এই মুহূর্তে পাটুরিয়া ঘাটে আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। প্রায় 8 ঘন্টা ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে এই 3টি রুটে। আপনি 2টি বলছিলেন, তো ধাওয়াপাড়া নাজিরগঞ্জ রুটেও ফেরি চলাচল বন্ধ রয়েছে। তো আমরা দেখছি যে এখানে যে যানবাহনগুলো রয়েছে, শ্রমিক রয়েছে, বিশেষ করে বিএনপির যে নেতাকর্মী রয়েছে, তারা তিক্ত হয়ে যাচ্ছে দীর্ঘ সময়তে এখানে ফেরি চলাচল বন্ধ থাকার কারণে, কুয়াশার কারণে এবং তীব্র শীত এবং হাড় কাঁপানো শীত এখানে রয়েছে। আমরা
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা সর্বশেষ আমাদেরকে জানিয়েছে যে এই পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের যে কয়টি ফেরি রয়েছে তার মধ্যে এই মুহূর্তে 5টি ফেরি এখনো মাঝ নদীতে কমপক্ষে 90-এর অধিক যানবাহন নিয়ে তারা আটকা পড়েছে মাঝ নদীতে। সেক্ষেত্রে 3টি নৌরুটের মাঝ নদীতে আটকে থাকায় তারা কিন্তু 90টির মতো যানবাহন এবং সেই সাথে কয়েকশো যারা মানুষ রয়েছে তারা কিন্তু এখানে খুবই কষ্ট করছে। আপনারা হয়তো দেখছেন যে যারা অতি দূর দূরান্ত থেকে এখানে এসেছে তারা কিন্তু ট্রলারে ও জীবনের ঝুঁকি নিয়ে পার হওয়ার চেষ্টা করছে। এছাড়াও কিন্তু দীর্ঘ সারিতে কমপক্ষে 3টি নৌরুটে 8 শতাধিক যানবাহন পারাপারে অপেক্ষায় রয়েছে। আমি যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বলছে হাড় কাঁপানো শীত এবং কুয়াশার মধ্যে তারা কিন্তু পয়েন্ট নিষ্কাশন এর অসুবিধা সহ বিভিন্ন অসুবিধায় তারা কিন্তু রয়েছে। আমরা ঘাট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, ঘাট কর্তৃপক্ষ আমাদেরকে বলছেন যে মাঝ নদীতে যে নোঙ্গর করা 5টি ফেরি রয়েছে সেই ফেরিগুলোর মধ্যে শাহপরান, গোলাম মওলা এবং যে বাইজান নামের ফেরি রয়েছে তাদের কাছ থেকে উদ্ধারের জন্য তারা সাহায্য চেয়েছে, কিন্তু উদ্ধার করা এই ঘন কুয়াশার কারণে সম্ভব হচ্ছে না। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ তথ্য। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে। শীতের তীব্রতা বাড়ায় পটুয়াখালীতে বেড়েছে ঠান্ডাজনিত রোগ। বিস্তারিত জানতে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ মনির হোসেন বাদল। সরাসরি যাচ্ছি তার কাছে। গত কয়েকদিন ধরে পটুয়াখালীতে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, আর এই শৈত্যপ্রবাহের কারণে কিন্তু সূর্যের দেখা মিলছে না এই দক্ষিণের জেলা পটুয়াখালীতে। আর এই শৈত্যপ্রবাহের কারণে কিন্তু জনজীবন বিপর্যয় হয়ে পড়েছে। সূর্যের দেখা না পায় ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেছে এই পটুয়াখালী। এই পটুয়াখালীতে যার কারণে এই অতিরিক্ত ঠান্ডাজনিত কারণে কিন্তু পটুয়াখালীতে যে মেডিকেল কলেজ হাসপাতাল আছে এই হাসপাতালে কিন্তু রোগীর সংখ্যা কিন্তু দিন দিন বেড়েই চলছে। আমরা আজকে দেখতে পাচ্ছি যে পটুয়াখালী এই যে মেডিকেল কলেজ হাসপাতালে এখানে যে শিশু ওয়ার্ডটি রয়েছে এই শিশু ওয়ার্ডে দেখতে পাচ্ছি যে এখানে যে স্বাভাবিকের চেয়ে প্রায় 3 গুণ রোগী কিন্তু ভর্তি রয়েছে। আমরা এখানে যারা রয়েছে যে শিশুদের মা বাবা যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা যে এবং যারা এখানে যে চিকিৎসক রয়েছে এবং তাদের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টা জানিয়েছে অতিরিক্ত ঠান্ডার কারণে কিন্তু নিউমোনিয়া, সর্দি, কাশি এই রোগীর সংখ্যা বেশি বেড়েছে। এছাড়া কিন্তু এর পাশাপাশি কিন্তু ডায়রিয়াটাও রয়েছে। আর এই চিকিৎসকরা যেটা বলেছে অতিরিক্ত ঠান্ডাজনিত কারণে কিন্তু এই রোগীর সংখ্যা বেড়েছে। বর্তমানে পটুয়াখালী এই যে মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে পাচ্ছি এখানে 40টি বেডের বিপরীতে কিন্তু এখন বর্তমানে রোগী ভর্তি রয়েছে 97 জন। আর এই গত 2 মাসে কিন্তু এই যে শিশু ঠান্ডাজনিত কারণে কিন্তু 2 জন নিহত হয়েছে। এ বিষয়ে আমি এখানে যে তত্ত্বাবধায়ক রয়েছে দিল্লব ইয়াসমিন লিজা, তার সাথে কথা বলেছি। তিনি যে বিষয়টা জানিয়েছে এই ঠান্ডার সময় মায়েদের সচেতন হতে হবে, মায়েরা সচেতন হলেই এই ঠান্ডা থেকে শিশু রক্ষা পাবে। এই ছিল পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে আজকে ঠান্ডাজনিত রোগের সর্বশেষ। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালীতে। টাকা দিলে কাজ হয়ে যায় বিদ্যুৎ গতিতে, আর না দিলে বাড়ে ভোগান্তি। যেখানে মাত্র 11 দিনের মধ্যে জমির পর্চার নকল দেওয়ার কথা, কিন্তু মাদারীপুরে 1.5 থেকে 2 মাসেও মিলছে না সেবা। গুরুত্বপূর্ণ এই কাগজ পেতে চরম হয়রানির অভিযোগ উঠেছে রেকর্ড রুমে কর্মরতদের বিরুদ্ধে। এতে মামলা মোকদ্দমা পরিচালনা ও জমি ক্রয় বিক্রয় করতে নানা সমস্যায় পড়ছেন সেবা প্রত্যাশীরা। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। নির্ধারিত সময়ে পর্চার নকল না পেয়ে এভাবেই রেকর্ড রুমের সামনে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে বাকবিতণ্ডায় সেবা প্রত্যাশীরা। 1.5 থেকে 2 মাস ধরে বারবার আসা যাওয়ায় অর্থ ব্যয়ের সঙ্গে বেড়েছে দুর্ভোগ।
মামলা মোকদ্দমা, জমি ক্রয় বিক্রয়, ব্যাংক ঋণ সহ নানা কাজে ব্যবহৃত হয় জমি জমার পর্চার নকল। আবেদনের 3 থেকে 11 দিনের মধ্যে বিতরণের নিয়ম থাকলেও নির্দিষ্ট সময়ে এই কাগজ না পাওয়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। সেবা প্রত্যাশীদের অভিযোগ, দালাল চক্রের সঙ্গে পর্চার নকল সরবরাহে গড়ে উঠেছে এক শ্রেণীর সিন্ডিকেট। ঘুষ দিলে কাজ হয় বিদ্যুৎ গতিতে, আর না দিলে পদে পদে পড়তে হয় হয়রানি আর ভোগান্তিতে। পর্চা হইতেছে অনলাইনে, সময় মতন পাইতেছি না, বলে সার্ভারের সমস্যা, বলে এই সারে নাই ওই সারে নাই, ওরা পয়সা দিলে 2 দিন 3 দিনের ভিতরে দিয়ে দেয়। এই হয়রানিটার জন্য আমার মতো আর কোনো নাগরিকের না হতে হয়। প্রতিদিন গড়ে 300 থেকে 400 আবেদন পড়ে। জনবল সংকট থাকায় পর্চার নকল বিতরণে কিছুটা বিলম্ব হচ্ছে দাবি করে সেবা প্রত্যাশীদের এমন অভিযোগ অস্বীকার দায়িত্বরত কর্মকর্তার। এটা সম্পূর্ণই কথা কি, এটা হলো যারা বলে এটা সম্পূর্ণ বোকা কথা, এটা বোগাস কথা এগুলো মনে করে। অবশ্য সাধারণ মানুষকে দ্রুত সেবা দিতে শিগগিরই কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। আমরা যেটা নির্দেশনা দিয়ে দিব যে একান্তই যদি সম্ভব না হয়, সেটা আমার যিনি সেবা প্রার্থী তাকে সেটা জানিয়ে দেয়া যে এই কারণে আমরা সার্ভিসটা দিতে পারছি না, কিন্তু আসলে মাসের পর মাস তাকে ঘোরানোটা মনে হয় এটা অযৌক্তিক, এটা যেন না হয় সেই ব্যবস্থাটা আমি নিব। সইমোহরার পর্চার নকল পেতে সরকার নির্ধারিত ফি মাত্র 120 টাকা। অতিরিক্ত আরো 40 টাকা দিলে ডাকযোগেও এই কাগজ পাওয়ার বিধান রয়েছে। জমি জমার পর্চা ও গুরুত্বপূর্ণ কাগজ পেতে ভোগান্তির অভিযোগ দীর্ঘদিনের। রেকর্ড রুমের কর্মকর্তাদের বদলিও করা হয়, কিন্তু এই ভোগান্তি থেকে মুক্তি পাচ্ছেন না সেবা প্রত্যাশীরা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশে ছড়াচ্ছে জীবাণু। অসুস্থ রোগীরা চিকিৎসা না নিয়েই ছাড়ছেন হাসপাতাল। চুরি হচ্ছে লাইট সহ আবাসিক এলাকার দরজা জানালা। রমজান আলীর ছবি ও মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য নিয়ে রিপোর্ট। ময়লা, দুর্গন্ধ, অস্বাস্থ্যকর পরিবেশ, এমন নানা অব্যবস্থাপনায় জর্জরিত মানিকগঞ্জের শিবালয় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স। এখানে চিকিৎসা নিতে আসা রোগীরা হাসপাতালের পরিবেশে আরও অসুস্থ হয়ে পড়ছেন। রোগীদের প্রাথমিক চিকিৎসা দিয়েই পাঠানো হচ্ছে অন্য হাসপাতালে। অনেক মাকুসা, তারপরে এমনি নিচেও ময়লা, সবকিছু ময়লা। আমার টাইফয়েডের জন্য কমসে কম 10 দিন শুয়ে নেওয়া দরকার, এখানে নিতে পারবো না। থাকার পরিবেশ খুবই খারাপ, টয়লেট রুমের অবস্থা খুবই খারাপ, এখানে মানুষ থাকা কোনো অসুবিধা হয়। হাসপাতালের অবকাঠামোতেও নাজুক অবস্থা। অকেজো অ্যাম্বুলেন্স পড়ে আছে গ্যারেজে। বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আবাসিক ভবনগুলো। নিরাপত্তা রক্ষী না থাকায় আবাসিক এলাকায় প্রায়ই হচ্ছে চুরি। কারা বা কারা এইগুলা খুললা বাতিগুলা চুরি করে নিয়ে যায়। 2টাই অ্যাম্বুলেন্স, একটা মোটামুটি চলতেছে, আরেকটা অকার্য হয়ে গ্যারেজে পড়ে আছে। সংকটের মধ্যেই সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার কথা জানান চিকিৎসকরা, আর বরাদ্দ পেলে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন সিভিল সার্জন। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি, স্থানীয় ব্যবস্থাপনায় হোক, যেভাবেই হোক, আমাদের এই প্রশাসন স্বাস্থ্য ব্যবস্থাপনাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার, এবং আমরা চেষ্টা করছি রোগীদেরকে সাধ্যমতোভাবে চিকিৎসা দেওয়ার। আমরা আমাদের আউটসোর্সিং এবং সামনে কিছু আমাদের নিয়োগ আছে, সেগুলোতে আমরা চেষ্টা করব। হয়তো খুব বেশি আমরা পারবো না, তারপরেও আমাদের লিমিটেশনের ভিতরে আমরা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব সেটার থেকে আরেকটু উত্তরণ হওয়ার জন্য। হাসপাতালটিতে 160টি পদ থাকলেও শূন্য পদ 39টি। সময় সংবাদ, মানিকগঞ্জ। শরীয়তপুরের নড়িয়া উপজেলায় জলাবদ্ধতার কারণে 500 একর জমিতে 4 বছর ধরে বন্ধ ধান চাষ। এতে ক্ষতির মুখে 700 কৃষক পরিবার। স্থানীয়দের অভিযোগ, শরীয়তপুর ঢাকা সড়কের কোটাপাড়া সেতু নির্মাণের সময় পানি নিষ্কাশনের একমাত্র খাল বন্ধ করে দেওয়ার কারণেই তৈরি হয়েছে জলাবদ্ধতা। বিএম ইসরাফিলের তথ্য ও ছবিতে রিপোর্ট। শরীয়তপুরের নড়িয়া উপজেলার গাগড়িজোড়া এলাকা। একসময় জমিগুলোতে সোনালী ধান উৎপাদন হলেও জমিতে এখন শুধু পানি আর পানি। শরীয়তপুর ঢাকা সড়কের কোটাপাড়া সেতু নির্মাণের সময় পানি নিষ্কাশনের খালটি বন্ধ করে দেয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে বৃষ্টির পানি বের হতে না পেরে কৃষি জমিগুলো এখন হাওরে পরিণত হয়েছে। জলাবদ্ধতার কারণে 500 একর জমিতে 4 বছর ধরে বন্ধ রয়েছে ধান উৎপাদন। ক্ষতির মুখে প্রায় 700 কৃষক পরিবার। 500-600 একর জমিন এই পানিবদ্ধ হয়ে রয়েছে। বর্ষার পানিটা নামতেছে না, একমাত্র খালের কারণে। এই কচুরি সাফ করতে করতে আমাদের পেঁয়াজ রসুনের আলুরিটা
একেবারেই হয় না। সরকার যদি আমাকে ওই খালটা কাটিয়ে দিত তাই আমগুলিকে খুবই ভালো হইতো। গত 4 বছর ধরে মৌখিক ও লিখিতভাবে প্রশাসনকে বিষয়টি জানিয়ে আসলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। এতে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মাঝে। এভাবে যদি আমাদের পানি সবসময় জমে থাকে তাহলে দেখছে আমরা অনেক বিরাট একটা ক্ষতিগ্রস্ত হইতে পড়ে যাবো। কৃষি বিভাগ বা সড়ক বিভাগ এদের অদূরদর্শিতার কারণে আজকে আমাদের এই খালটা কাটা হচ্ছে না। খালটা না কাটার কারণে আমাদের এই এলাকার প্রায় 5 থেকে 600 একর জমিন এগুলো এখন আর ধান চাষ হয় না। বিষয়টি সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস সড়ক ও কৃষি বিভাগের। এই ব্যাপারে কৃষকেরা আমাদের সাথে যোগাযোগ করেছেন। আমরা তাদেরকে বলেছি সংশ্লিষ্ট যে উপজেলার নির্বাহী অফিসার তার বরাবর একটা দরখাস্ত দেন, তিনি এই ব্যাপারে আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করবে এবং আমরা কৃষি বিভাগ আপনাদের সাথে আছি। প্রতি একর জমিতে 70 থেকে 80 মণ ধান হতো। 500 একর জমিতে বছরে ক্ষতি প্রায় 6 কোটি টাকা। সময় সংবাদ, শরীয়তপুর। সব সংঘাত বন্ধের বার্তা দিয়ে বিশ্ববাসীকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন খ্রিস্ট ধর্মের গুরু পোপ লিও। বড়দিনের ভাষণে তিনি বলেন, দরিদ্র মানুষকে সহায়তা না করা স্রষ্টাকে প্রত্যাখ্যান করার শামিল। এদিকে ভ্যাটিকান সিটি থেকে বেথলেহেম, সিরিয়া থেকে আফ্রিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে দেশে প্রার্থনা ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের এই প্রধান উৎসব। ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকার বারান্দা থেকে বড়দিন উপলক্ষে বার্তা দেন খ্রিস্ট ধর্মের গুরু পোপ লিও। তার বার্তায় ছিল বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের আহ্বান। ফিলিস্তিন, ইউক্রেন, সুদান, মালি, মিয়ানমার সহ বিভিন্ন অঞ্চলের সংঘাতের কথা তুলে ধরেন তিনি। আহ্বান জানান সব অরাজকতা বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার। পোপের বক্তব্যে উঠে আসে অভিবাসী ও শরণার্থীদের দুর্দশার কথাও। ফিলিস্তিনের বেথলেহেমে যিশুর জন্মস্থান হিসেবে পরিচিত চার্চ অব দ্য ন্যাটিভিটিতে বড়দিনের প্রার্থনায় নেতৃত্ব দেন জেরুজালেমের লাতিন প্যাট্রিয়ার্ক কার্ডিনাল পিয়ের বাতিস্তা পিজ্জাওয়ালা। গাজায় যুদ্ধের কারণে টানা 2 বছর জনসম্মুখে বড়দিন উদযাপন সীমিত ছিল শহরটিতে। তবে যুদ্ধবিরতির 2য় মাসে এবার ধীরে ধীরে ফিরতে শুরু করেছেন দেশ বিদেশের তীর্থযাত্রীরা। ফ্রান্সের নটরডাম দ্য প্যারিস ক্যাথেড্রালে অনুষ্ঠিত হয় ক্রিসমাস ইভের প্রার্থনা। 2019 সালের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর দীর্ঘ সংস্কার শেষে পুনরায় চালু হওয়ার পর এটিই ছিল বড়দিনের 2য় আয়োজন। সমবেত প্রার্থনায় যোগ দেন ফ্রান্সের নানা প্রান্ত থেকে ছুটে যাওয়া যীশু খ্রিস্টের অনুসারীরা। মেক্সিকোর ওহাকা শহরে ঐতিহ্যবাহী নাইট অব দ্য র্যাডিশেস উৎসবে অংশ নেন স্থানীয় শিল্পী ও কৃষকরা। বড়দিনের আগের দিন মূলা খোদাই করে তৈরি করা হয় ধর্মীয় ও দৈনন্দিন জীবনের নানা দৃশ্য। শহরের কেন্দ্রীয় চত্বরে এসব শিল্পকর্ম দেখতে ভিড় করেন দর্শনার্থীরা। দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াল লুউলি স্ট্রিটে 3 দশকের বেশি সময় ধরে আয়োজন করা হচ্ছে বড়দিনের উৎসব। এবছরও দিবসটি ঘিরে রঙিন আলোয় সেজে ওঠে পুরো এলাকা। উপভোগ করেন বাসিন্দারা। সিরিয়া জুড়ে বড়দিন উপলক্ষে গির্জায় প্রার্থনায় অংশ নেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। দীর্ঘ সংঘাতের ফলে দেশটিতে খ্রিস্টান জনগোষ্ঠীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেলেও বড়দিন ঘিরে শান্তির প্রত্যাশা প্রকাশ করেন তারা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। অনাড়ম্বরভাবে আজ মাঠে গড়াতে যাচ্ছে এবারের বিপিএল। নেই তেমন সাজসজ্জা, মাঠের বাইরেও নেই কোনো ব্যানার ফেস্টুন। অল্প সময়ে বিপিএল আয়োজন করতে গিয়ে বিসিবি কিছুটা হযবরল অবস্থায় পড়েছে বলে মত নোয়াখালী এক্সপ্রেসের কোচ খালেদ মাহমুদের। সবকিছু নিয়ে বিসিবি চাপে আছে বলে জানান বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার মিঠু। সিলেট থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট। ভালো ক্রিকেট উপহার দেওয়ার জন্য যত ধরনের চ্যালেঞ্জ আমরা ফেস করছি যে সেগুলো থেকে আমরা শিখছিও। তবে এটা ঠিক যে 2টো লক্ষ্য এবার বিপিএলের, একটা হচ্ছে একটা সুষ্ঠু এবং পরিচ্ছন্ন বিপিএল পালন করা। সময়ের সঙ্গে সবকিছু এলোমেলো। সেরা বিপিএল আয়োজনের চেষ্টা অনেকটাই বৃথা যাচ্ছে কয়েক ফ্র্যাঞ্চাইজির অব্যবস্থাপনায়। তবে বিসিবি স্বল্প সময়ে বিপিএল আয়োজন করতে গিয়ে আছে কিছুটা বিপাকে। গেল বছরও শুরুতে এতটা ঘোলাটে ছিল না পরিস্থিতি। নিরাপত্তা সংখ্যা থেকে শুরু করে ফ্র্যাঞ্চাইজিদের কারণে বারবার পরিবর্তন হয়েছে পরিকল্পনা। বাদ দেওয়া হয়েছে ঢাকায় আয়োজন করতে যাওয়া কনসার্ট। ঢাকা থেকে সরিয়ে সিলেটে আয়োজন করা হচ্ছে প্রথম ম্যাচ। বড় আকারে না পারলেও প্রথম ম্যাচের আগে রাখা হয়েছে আনুষ্ঠানিকতা। ঘণ্টাখানেকের অনুষ্ঠানে হবে দেশীয় গান। পারফর্ম করবেন ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস। সব ফ্র্যাঞ্চাইজির জার্সি পরে নৃত্য পরিবেশন করবেন শিল্পীরা, যে কারণে পরিবর্তন আনা হয়েছে ম্যাচের টাইমে।
শেষ সময়ে তোড়জোড় চলছে মাঠ সাজানোর। নতুন ব্রডকাস্ট প্রতিষ্ঠানও কাজ করছে। টিভি স্ক্রিনে হয়তো ঝলমলে বিপিএল দেখা যাবে না শুধু এর পেছনে কি হচ্ছে। নোয়াখালী কোচ অবশ্য দোষ দিচ্ছেন না বিসিবিকে, সময় স্বল্পতার কারণে হয়তো এমনটা মত সুজনের। বিসিবিকে ব্লেম করাটা ঠিক হবে না, গভর্নিং কাউন্সিলের ডেফিনেটলি একটা তাদের ব্যাপার, বাট এটাও ভাবতে হবে হয়তোবা একটু রাশি করে ফেলছেন তারা, আমি যেটা মনে করি। বিসিবিকে কনসার্ন নিতে হবে যে এরকম বড় টুর্নামেন্ট, এত বড় একটা আসরে যেখানে বড় বড় ফ্র্যাঞ্চাইজিরা আসে বা অনেক টাকা খরচ করে, সেখানে হয়তোবা এটা জিনিসটা আরো বেটার হলে ভালো হইতো, বাট এটা নিশ্চয়ই তারা টেক লুক আফটার করবে। সবকিছু আয়োজন করতে গিয়ে চাপে বিসিবিও। সভাপতি বুলবুল মাঠ দেখতে এসেছিলেন, চলমান সব ইস্যুতে তার মন্তব্য জানতে চাওয়ায় এড়িয়ে গেলেন গণমাধ্যম। তবে বিপিএল সদস্য সচিবের বক্তব্যে স্পষ্ট কতটা চাপে বোর্ড। এত শর্ট টাইমে এত কিছু করা, এরকম হয়তো যে আগের টিম ছিল, হ্যাঁ, তাহলে কিন্তু খুব সহজ হতো। মানে আমরা তো সব নতুন করে টিম নিতে হয়েছে, কারণ আগের কন্ট্রাক্টগুলি সব আপনার শেষ হয়ে গেছিলো। এই এত কিছু করে 2 মাসে এত বড় টুর্নামেন্ট অ্যাকচুয়ালি ভেরি ডিফিকাল্ট। শুরুতে কিছুটা বিশৃঙ্খলা হলেও শেষটা সফলভাবে করতে বদ্ধপরিকর ক্রিকেট বোর্ড। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, সিলেট। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তারেক রহমানের বিরোচিত প্রত্যাবর্তন, 17 বছরের নির্বাসিত জীবনের অবসান, ষড়যন্ত্র মোকাবিলা করে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান। We have a plan for the people and for the country. ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। ইতিহাসের সাক্ষী হতে জনসমুদ্র ঢাকার রাজপথ, হৃদয় নিংড়ানো ভালোবাসায় সিক্ত হলেন তারেক রহমান, কর্মী সমর্থকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। আমাদের মাঝে আমাদের নেতা ফিরে আসছে, ঈদের চেয়ে আনন্দ বেশি। আমাদের ইতিহাস এবং স্মরণীয় হয়ে থাকবে 25শে ডিসেম্বর। এবং শেষ মুহূর্তে কলেবর বাড়তে পারে 8 দলীয় জোটের, আসন সমঝোতায় জামায়াতে ইসলামী আন্দোলনের সঙ্গী হতে পারে এনসিপি, 2-1 দিনের মধ্যে চূড়ান্ত ঘোষণা। এ ছিল সকালের সময়ে। আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ মালিহা। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।